$5000 জন যাত্রী ও 258 জন ক্রু মেম্বারদের নিয়ে অ্যাভলার নামের একটি স্পেসশিপ মহাকাশে হোমস্টে 2 নামে একটি নতুন গ্রহের উদ্দেশ্যে এক নতুন জীবন শুরু করার জন্য পৃথিবী থেকে যাত্রা শুরু করেছে। পৃথিবী থেকে সেই গ্রহ পর্যন্ত পৌঁছাতে তাদের 120 বছর সময় লাগবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 120 বছর। এবং এই 120 বছর প্রত্যেক 5000 জন যাত্রী ও ক্রু মেম্বারদের এক অত্যাধুনিক প্রযুক্তির হাইবারনেশন পডে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এতে না তারা বয়স্ক হবে, না তাদের 120 বছর খাদ্যের কোনো প্রয়োজন হবে। তাদের বয়স একই থাকবে এবং সেই গ্রহে পৌঁছানোর 4 মাস আগেই সকল যাত্রীরাই জেগে উঠবে। কিন্তু হঠাৎই একদিন একজন যাত্রীর হাইবারনেশন পডটিতে কিছু ত্রুটি দেখা দেওয়ার কারণে সে ওই গ্রহে পৌঁছানোর প্রায় 90 বছর আগেই জেগে ওঠে। তবে সেই বিশাল স্পেসশিপে এখনও 90 বছর সে একা কিভাবে বাঁচবে? সে কি আদৌ সেখানে বেঁচে থাকতে পারবে, নাকি সেই গ্রহে পৌঁছানোর আগেই সে সেখানে মারা যাবে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মুভিটির কাহিনী আপনাদের অসাধারণ এক্সপিরিয়েন্স দেবে। আর যারা স্পেস অ্যাডভেঞ্চার মুভি দেখতে পছন্দ করেন তাদের তো এই মুভির কাহিনীটি অসাধারণ লাগবে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2016 সালে মুক্তি পাওয়া এক আমেরিকান অ্যাডভেঞ্চার সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি প্যাসেঞ্জার। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ঘুরে আসা যাক এক অ্যাডভেঞ্চারে ভরা মহাকাশ সফর থেকে। মহাকাশে অ্যাভলার নামে স্পেসশিপটিকে দেখানো হয়, যেটি তাদের গন্তব্যস্থল মানে হোমস্টে 2 গ্রহের উদ্দেশ্যে যাত্রা করছে। স্পেসশিপটি অটোপাইলটে করা রয়েছে, কারণ সকল ক্রু মেম্বাররাই হাইবারনেশন পডে ঘুমন্ত অবস্থায় রয়েছে, যারা এখনও 120 বছর পর ঘুম থেকে উঠবে। পুরো স্পেসশিপটি অত্যাধুনিক সুপার কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। পৃথিবী থেকে এই স্পেসশিপটি প্রায় 30 বছর হলো যাত্রা শুরু করেছে। এর মানে ওই গ্রহে পৌঁছাতে তাদের আরও 90 বছর সময় লাগবে। কিন্তু হঠাৎই ওই স্পেসশিপটি মহাকাশে এক বিশাল উল্কাপিণ্ডের সাথে সজোরে ধাক্কা মারে। তবে স্পেসশিপটি এতটাই অ্যাডভান্স ও অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে বানানো হয়েছিল যে ওই উল্কাপিণ্ডের ধাক্কায় স্পেসশিপটিতে তেমন কিছু ক্ষতি হয় না। কিছু সময়ের জন্য শুধু স্পেসশিপের আলোগুলি তো নিভে যায়, কিন্তু সেগুলি আবারও সময় মতো চালুও হয়ে যায়। এবং উল্কাপিণ্ডের ঘর্ষণে স্পেসশিপে যে ছোটোখাটো ত্রুটি দেখা দেয় সেগুলিও অত্যাধুনিক সুপার কম্পিউটারগুলি অটোমেটিকলি রিপেয়ার করে ফেলে। এর মানে ধারণা করতেই পাচ্ছেন স্পেসশিপটি কতটা উন্নত। কিছু সময় পর ওই স্পেসশিপের হাইবারনেশন পডগুলিকে দেখানো হয় এবং সেই পডগুলির মধ্যে যেটিতে একটি ছেলে ঘুমন্ত অবস্থায় ছিল, যে এখনও 90 বছর ঘুমন্ত অবস্থায় থাকত, তার হাইবারনেশন পডটিতে ত্রুটি হওয়ার কারণে সেটি অটোমেটিকলি খুলে যায়। ছেলেটির নাম হলো জিম প্রেস্টন। তার ঘুম ভাঙার সাথে সাথেই একটি কম্পিউটার এআই মহিলা তাকে স্পেসশিপে ওয়েলকাম জানায় এবং বলে, তোমার 120 বছরের যাত্রা সম্পূর্ণ হয়েছে, আর মাত্র 4 মাসের মধ্যেই আমাদের স্পেসশিপ হোমস্টে 2 গ্রহে ল্যান্ড করবে এবং এই 4 মাস সময় কাটানোর জন্য তুমি আমাদের স্পেসশিপের সমস্ত আরামদায়ক সুবিধা পাবে, যেমন সুস্বাদু খাবার, প্রচুর বন্ধু, এমনকি আরও কত কিছু। তবে জিম এখনও আসল সত্যটা জানতো না যে সে সেই স্পেসশিপে খুবই খারাপভাবে ফেসে গেছে। তো যাই হোক, এরপর ওই কম্পিউটার এআই তাকে তার কেবিন পর্যন্ত নিয়ে যায়, যেখানে সে কিছু সময় বিশ্রাম নেয়, কারণ এত বছর ঘুমন্ত অবস্থায় থাকার কারণে সে অনেকটাই দুর্বল হয়েছিল। পরদিন জিম ঝটপট তৈরি হয়ে স্পেসশিপের গ্রুপ 38 নামে একটি ক্লাস জয়েন করে, যেখানে শেখানো হয় কিভাবে প্রত্যেক যাত্রী পৃথিবী থেকে অন্য গ্রহে তাদের জীবন অতিবাহিত করতে পারবে। তবে সেখানে গিয়ে জিম দেখে পুরো ক্লাসরুমটি ফাঁকা, সেছাড়া সেখানে আর কেউই উপস্থিত নেই। সেখানকার এক কম্পিউটার হলোগ্রামের কাছ থেকে সে জানতে পারে কেন তারা অন্য গ্রহে নতুনভাবে জীবন শুরু করতে চলেছে, কারণ পৃথিবীর আবহাওয়া অনেকটাই দূষিত হয়ে পড়েছে। এছাড়াও সেখানকার জনসংখ্যা দিন প্রতিদিন বেড়েই চলেছে। এই সকল কিছু দেখার পর জিম কিছুটা অবাক হয় যে সে এই রুমে একা কেন, আর সকল যাত্রীরা কোথায়। তাই কৌতূহলবশত জিম ওই কম্পিউটার হলোগ্রামটিকে বারবারই একই কথা জিজ্ঞাসা করে যে কেন সে এই রুমে একা রয়েছে, বাকি সকলে কোথায়। তবে সেই কম্পিউটার তাকে এর উত্তরই দেয় না। কারণ হলো এই সকল ভিডিও হলোগ্রামগুলিকে এমনভাবে কম্পিউটারের সাথে প্রোগ্রাম করা হয়েছিল যে যখন কোনো যাত্রীর 120 বছর পর ঘুম ভাঙবে, তখন তাকে এই কম্পিউটার ভিডিও হলোগ্রামগুলি অটোমেটিকলি ওয়েলকাম জানাবে এবং কিভাবে অন্য গ্রহে বেঁচে থাকতে হয় সে সম্পর্কেও শেখাবে।
কিন্তু দুর্ভাগ্যবশত ওই বিশাল উল্কাপিণ্ডের সাথে স্পেসশিপের ধাক্কা লাগার কারণে স্পেসশিপের কিছু ত্রুটির পর ভিডিও হলোগ্রামগুলি 30 বছর পরেই জিমের ঘুম ভাঙার পর তাকে দেখাতে শুরু করে। তবে জিমের কিছুটা আন্দাজ হয়, তাই সে এবার স্পেসশিপের চারিদিকে তন্ন তন্ন হয়ে অন্য যাত্রীদের খুঁজতে শুরু করে। সে স্পেসশিপের লিফটে করে মেন হলে গিয়ে পৌঁছায়, যেখানে অনেক যাত্রীদের থাকার কথা ছিল। তবে সেখানে সে কাউকে দেখতে পায় না। কিন্তু সেখানে এক অটোমেটিক ইনফরমেশন কম্পিউটারের কাছ থেকে জিম স্পেসশিপের কন্ট্রোল রুমের ঠিকানা পেয়ে যায়, যেখানে স্পেসশিপের ক্যাপ্টেনরা ছিল। জিম ঠিকানা মতো কন্ট্রোল রুমের বাইরে তো পৌঁছে যায়, কিন্তু কন্ট্রোল রুমের ভিতরে প্রবেশ করার অ্যাক্সেস তার কাছে ছিল না, কারণ সে এই স্পেসশিপের সাধারণ একজন যাত্রী ছিল, যার ফলে সে ভিতরে প্রবেশ করতে পারে না। কিন্তু সেই গেটের উপরের একটি ছোট্ট জানালা দিয়ে কন্ট্রোল রুমের ভিতরে দেখাতেই জিম দেখে প্রত্যেক ক্রু মেম্বাররাই হাইবারনেশন পডে ঘুমাচ্ছে। এরপর জিম সেখান থেকে ছুটে স্পেসশিপের আরেকটি রুমে গিয়ে পৌঁছায়, যেখানে আবারও একটি কম্পিউটার তাকে জিজ্ঞাসা করে আপনি কি দেখতে চান এবং আপনি কেন এত চিন্তিত হয়ে রয়েছেন। জিম তখন ওই কম্পিউটারের কাছ থেকে তাদের সঠিক লোকেশন সম্পর্কে জানতে চায়, যে তারা এখন মহাকাশের ঠিক কোন জায়গায় রয়েছে, তারা কি হোমস্টে 2তে পৌঁছে গেছে। যার ফলে সেই কম্পিউটার উত্তর দেয়, আমরা হোমস্টে 2 গ্রহে পৌঁছানোর পথে রয়েছি। আমরা আর 90 বছর 3 সপ্তাহ 1 দিনের মধ্যে ওই গ্রহে পৌঁছে যাব। জিম কম্পিউটারকে আরও জিজ্ঞাসা করে পৃথিবী থেকে তাদের এই স্পেসশিপ কতদিন আগে রওনা দিয়েছে। কম্পিউটার তাকে উত্তর দেয় প্রায় 30 বছর আগে। এই কথা শুনে তার মাথায় তো একেবারে আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে সময়ের প্রায় 90 বছর আগেই জেগে উঠেছে। তাই তাকে যদি এখন বাঁচতে হয়, যেভাবেই হোক তাকে পৃথিবীতে মেসেজ পাঠাতে হবে। তাই সে পুনরায় ওই ইনফরমেশন কম্পিউটারের কাছে ছুটে যায় এবং তার কাছ থেকে পৃথিবীতে মেসেজ পাঠানোর পদ্ধতি সম্পর্কে জানতে চায়। কম্পিউটার তাকে মেসেজ পাঠানোর পদ্ধতি সম্পর্কে জানিয়ে দেয়। সে তৎক্ষণাৎ কম্পিউটারের কথা মতো একটি ভিডিও মেসেজ রেকর্ড করে। ভিডিওর মাধ্যমে সে জানায় তার হাইবারনেশন পডটি খারাপ হওয়ার কারণে সে সময়ের আগেই জেগে উঠেছে এবং সে জানে না কিভাবে পুনরায় হাইবারনেশন পডটিকে ঠিক করা যায়। আর যদি সে পৃথিবী থেকে কোনো রকম সাহায্য না পায়, তাহলে হোমস্টে 2 গ্রহে পৌঁছানোর আগেই সে মারা যাবে। এই সকল কিছু রেকর্ড করার পর সে মেসেজটিকে পাঠিয়ে দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই কম্পিউটার তাকে উত্তর দেয়, আপনার মেসেজটি পৃথিবীতে পৌঁছাতে 19 বছর সময় লাগবে এবং পুনরায় পৃথিবী থেকে উত্তর পাবেন 55 বছর পর। এটা শুনে জিম ভয় পেয়ে যায়। সে হতাশ হয়ে পড়ে এবং হার মেনে নেয়, কারণ প্রায় 90 বছর সে একা এত বড় স্পেসশিপে কি করবে। ঠিক তখনই স্পেসশিপে ঘুরতে ঘুরতে তার নজর একটি বারের উপরে গিয়ে পড়ে। সে সেখানে একজন জীবন্ত মানুষকে দেখতে পায়, যে ওই বারের বারটেন্ডার ছিল। তাকে দেখার পর জিম কিছুটা বাঁচার আশা খুঁজে পায়। তবে তার কাছাকাছি গিয়ে সে আবারও হতাশ হয়ে পড়ে, কারণ জিম দেখে ওই বারটেন্ডার কোনো মানুষ নয়, সে আসলে একজন অ্যান্ড্রয়েড রোবট। তার নাম হলো আর্থার। জিম তাকে জিজ্ঞাসা করে তুমি এই স্পেসশিপ সম্পর্কে ঠিক কতটা জানো। সে বলে সকল কিছু তো জানি না, কিন্তু কিছুটা জানি। তখন জিম তাকে জানায় আমার স্লিপিং চেম্বারটি খারাপ হয়ে গেছে, তাহলে আমি এখন কি করব। রোবটটি তাকে বলে স্লিপিং চেম্বার কোনোদিনই খারাপ হতে পারে না, এটা অসম্ভব। তখন জিম বলে তাহলে আমি কিভাবে তোমার সামনে এখন বসে রয়েছি, তাও আবার সময়ের আগে। এই প্রশ্নের উত্তর রোবটের কাছে থাকে না, যার ফলে জিম এবার নিজেই তার হাইবারনেশন পডটিকে মানে ওই স্লিপিং চেম্বারটিকে ঠিক করার সিদ্ধান্ত নেয়। সে সেই স্পেসশিপে ঘুরতে ঘুরতে স্লিপিং চেম্বারটিকে ঠিক করার একটি ম্যানুয়াল বুক পেয়ে যায়। এরপর সে ওই স্পেসশিপ থেকে বেশ কিছু টুলস সংগ্রহ করে ওই হাইবারনেশন পডটিকে ঠিক করার কাজে লেগে যায়। জন সেটিকে চালু করে এবং পুনরায় তার মধ্যে শুয়ে পড়ে, কিন্তু তার আর ঘুম আসে না। উল্টে সে ওই পডের মধ্যেই আটকা পড়ে যায়। তবে অনেক চেষ্টার পর সে যেমন তেমনভাবে মরতে মরতে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর সে পরিকল্পনা করে যেভাবেই হোক নানান টুলসের সাহায্যে ক্রু মেম্বারদের ওই রুমটিকে খুলে যে কোনো একজনকে সে জাগিয়ে তুলবে, যাতে সে তাকে সাহায্য করে পুনরায় হাইবারনেশন পডে ঘুমাতে সাহায্য করে। তবে তার এই পরিকল্পনাটিও ব্যর্থ হয়, কারণ হাতুড়ি থেকে শুরু করে ওয়েল্ডিং মেশিন সব কিছুই ব্যবহার করার পরেও সেই চেম্বারের গেটটিকে জিম ভাঙতে পারে না। এখন সে কি করবে? তাকে কি 90 বছরই এই বিশাল স্পেসশিপে একাই কাটাতে হবে? জিম হতাশ হয়ে পড়ে এবং সন্ধ্যায় সেই বারটেন্ডার আর্থারের সাথে কথা বলে কিছুটা সময় কাটাতে থাকে। জিম তাকে জানায় হয়তো ওই গ্রহে পৌঁছানোর আগেই আমি এখানেই মারা যাব।
তখন আর্থার তার মনের অবস্থা দেখে তাকে বলে, মৃত্যু একদিন সবারই হবে, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সময়টাকে নষ্ট করা সবথেকে বড় ভুল। হয়তো তুমি ভবিষ্যতে মরতে চলেছ, কিন্তু বর্তমান সময়টাকে এই চিন্তা করতে গিয়ে তুমি ভালোভাবে জীবনকে উপভোগ করতেই ভুলে যাচ্ছ। আর্থারের কথা জিমের মনে গিয়ে লাগে, যার ফলে সে ওই স্পেসশিপের সকল আরামদায়ক সুবিধা নিয়ে খুবই আরামদায়কভাবে জীবনযাপন করতে শুরু করে দেয়। যেমন সে তার ছোট্ট একটি কেবিন থেকে স্পেসশিপের এক আরামদায়ক কেবিনে শিফট হয়ে যায়। এরপর সে ওই স্পেসশিপের বাস্কেটবল কোর্ট ও ডান্স ক্লাবে গিয়ে সময় কাটাতে থাকে। এইভাবেই সে সকল রকম মনোরঞ্জনের বিষয়গুলিকে উপভোগ করে। দেখতে দেখতে 1 বছর কেটে যায়, কিন্তু এভাবে আর কতদিন? সে কতদিনই বা একা বেঁচে থাকতে পারবে? একাকিত্ব বোধ ভেতর থেকে ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করে দেয়। সে সবসময় নেশা করতে থাকে এবং এদিক ওদিক ঘুরে বেড়ায়। তার মুখে এবং মাথায় লম্বা লম্বা দাড়ি ও চুল গজিয়ে উঠেছে। এইভাবে একদিন ঘুরতে ঘুরতে সে ওই স্লিপিং পটগুলিকে দেখে অনেকটাই উদাস হয়ে পড়ে, যার ফলে জিম রেগে গিয়ে তার হাতে থাকা মদের বোতলটিকে সামনের দিকে ছুঁড়ে দেয়। এরপর সামনেই সে একটি রুম দেখতে পায় এবং ওই রুমে প্রবেশ করে সে মহাকাশ যাত্রীদের জন্য বানানো একটি স্পেস স্যুট লক্ষ্য করে। এরপর সে জীবনকে আরও নতুনভাবে উপভোগ করার জন্য ওই স্পেস স্যুটটিকে পরে নেয় এবং মহাকাশ ভ্রমণে বেরিয়ে পড়ে। মহাকাশের এক মনোমুগ্ধকর সুন্দর দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। তবে কিছুক্ষণ পরে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কারণ এই রকম মানসিক যন্ত্রণা সে আর সহ্য করতে পারছিল না। যার ফলে স্পেসশিপে ফিরে এসে সে পুনরায় স্পেস স্যুট ছাড়াই মহাকাশে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে তার নিজের প্রাণ দিয়ে দিতে পারে। তবে স্পেসশিপের গেটটিকে খোলার তার সাহস হয়ে ওঠে না। সে দৌড়ে পুনরায় স্পেসশিপের ভিতরের দিকে ছুটে আসে এবং অসচেতন হয়ে তার নিজেরই মদের বোতলে পা পিছলে সেখানেই পড়ে যায়। এরপর যখন সে উঠে দাঁড়ায়, হঠাৎই তার নজর সামনের একটি হাইবারনেশন পডের উপরে গিয়ে পড়ে, যার মধ্যে একটি মেয়ে ঘুমিয়েছিল। মেয়েটির নাম হলো অরোরা লেন। তাকে দেখা মাত্রই জিমের মনে তার প্রতি এক আলাদা রকমের অনুভূতির সৃষ্টি হয়। মানে প্রথম দেখাতেই জিম তাকে ভালোবেসে ফেলে। সে স্পেসশিপের কম্পিউটার থেকে অরোরার সম্পর্কে বেশ কিছু তথ্য সংগ্রহ করে, যেমন কোথায় সে থাকে, জীবনে তার কি ইচ্ছা এবং সে কেন পৃথিবী ছেড়ে হোমস্টে 2 গ্রহে যাচ্ছে। তো যাই হোক, পরদিন সকাল হতেই জন তার ব্রেকফাস্ট নিয়ে অরোরার হাইবারনেশন পডের পাশাপাশি গিয়ে বসে পড়ে এবং ব্রেকফাস্ট করতে করতে তারই ভিডিও দেখতে থাকে। অরোরা কথা বলতে না পারলেও জিম তাকে দেখেই দিন কাটিয়ে দিত। অরোরাকে দেখার পর সে বেঁচে থাকার একটি আশা খুঁজে পেয়ে যায়। এইভাবে একদিন জিম আর্থারকে অরোরার সম্পর্কে জানায়। সে বলে, আমি ভেবেছিলাম হয়তো আমি এই স্পেসশিপেই মারা যাব, কিন্তু বর্তমানে আমি বেঁচে থাকার একটি আশা খুঁজে পেয়েছি। আমি অরোরাকে ভালোবেসে ফেলেছি, তবে সে আমার সাথে থেকেও নেই। আমি বুঝে উঠতে পারছি না আমি কি করব। আমি কি অরোরাকে জাগিয়ে তুলব? আর যদি আমি এটি করি তাহলে আমার একাকিত্ব তো দূর হবে, কিন্তু আমার জন্য অরোরা এই অসীম যাত্রাপথে ফেঁসে যাবে। তবে জিমের এত রকম প্রশ্নের উত্তর আর্থারের কাছে ছিল না, কারণ যতই হোক সে একটি রোবট। না তার ফিলিংস আছে, না সে কোনো সিদ্ধান্ত নিতে পারে। যার ফলে তার কাছ থেকে উত্তর না পেয়ে জিম সেখান থেকে চলে যায়। দিনের পর দিন চলে যায়। জিম সবসময়ই এই একই কথা ভাবতে থাকে। সে অরোরাকে ভোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে তাকে ভুলতে পারে না। এইভাবে ধীরে ধীরে তার ধৈর্যের সীমা অতিক্রম হতে থাকে এবং একদিন সে নিজেকে আটকাতে আর পারে না। জিম কিছু টুলসের সাহায্যে অরোরার হাইবারনেশন পডটিকে শর্ট সার্কিট করে সেটিকে খুলে ফেলে এবং তার ঘুম থেকে ওঠার আগেই চটজলদি সেখান থেকে পালিয়ে যায়, যাতে জিম যেই কাজটি করেছে সেটা অরোরা জানতে না পারে। এদিকে অরোরা ঘুম থেকে উঠে এদিক ওদিক অন্য যাত্রীদের খুঁজতে শুরু করে। তখনই জিম তার সামনে গিয়ে উপস্থিত হয়। অরোরা তাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো ক্রু মেম্বার নাকি যাত্রী? জিম তাকে জানায়, আমি একজন যাত্রী। অরোরা বলে, তুমি কি জানো এখানে কি হচ্ছে? কারণ আমি দেখলাম বাকি সকলের স্লিপিং চেম্বার এখনও বন্ধ হয়ে রয়েছে, শুধু আমারটাই খুলে গেছে। এর কারণ কি? জিম তাকে জানায়, এটা আমার সাথেও হয়েছে, আমিও সময়ের আগে জেগে উঠেছি। অরোরা কিছুটা অবাক হয়, সময়ের আগে জেগে উঠেছি মানে? জিম তাকে বলে, শুধু আমি আর তুমি হোমস্টে 2 গ্রহে পৌঁছানোর প্রায় 90 বছর আগেই জেগে উঠেছি। অরোরা তাকে জিজ্ঞাসা করে, তুমি কয় বছর আগে জেগে উঠেছ? সে বলে, 1 বছর। এই কথা শোনার পর অরোরার হাত পা কাঁপতে শুরু করে। সে ভয় পেয়ে যায় এবং ছুটে যায় তার স্লিপিং চেম্বারের দিকে, কারণ তার মনে হয় সে আবারও ঘুমাতে পারবে।
তবে জিম তাকে বোঝায় যে এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এর জন্য কিছু বিশেষ প্রক্রিয়ার প্রয়োজন, যেটা প্রথম স্পেসশিপটিকে লঞ্চ করার সময় পৃথিবীতে আমাদের সাথে করা হয়েছিল। এই কথা শুনে সে হতাশ হয়ে তার কেবিনে বিশ্রাম নেওয়ার জন্য চলে যায়। অন্যদিকে জিম আর্থারের সাথে গিয়ে দেখা করে এবং তাকে জানায়, আমার খুবই খারাপ লাগছে, কারণ আমি আরোরাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছি। আর এই কথাটি শুধু আমি আর তুমি জানি। কোনো দিনই যেন আরোরা এই কথাটি জানতে না পারে, কারণ সে মনে করে এটি একটি দুর্ঘটনা। এই কথা শুনে আর্থার তাকে কথা দেয় যে কোনোদিনই আরোরাকে সে কিছুই জানাবে না। তো যাই হোক, পরদিন আরোরা ঘুম থেকে উঠে ওই ইনফরমেশন কম্পিউটারের কাছে যায় এবং এটি জানার চেষ্টা করে যে কিভাবে সে পুনরায় হাইবারনেশন পডে ঘুমাতে পারবে। তবে সেই কম্পিউটারের কাছ থেকে সে তেমন কিছু তথ্য পায় না। ঠিক তখনই জিম সেখানে এসে উপস্থিত হয় এবং এরপর তারা দুইজনেই ব্রেকফাস্ট করার জন্য চলে যায়। ব্রেকফাস্ট টেবিলে আরোরা জিমকে জিজ্ঞাসা করে হয়তো কিছু উপায় অবশ্যই রয়েছে যেভাবে তারা ওই হাইবারনেশন পডে পুনরায় ঘুমাতে পারবে, কিন্তু জিম তাকে জানায় সে 1 বছর ধরে অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু বারবারই সে ব্যর্থই হয়েছে। এটা শুনে আরোরা তাকে জানায়, আমি এইভাবে হেরে যেতে পারি না, যেভাবেই হোক আমি এর কোনো উপায় অবশ্যই বার করব। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে অনেক কিছু চেষ্টা করে যাতে সে পুনরায় হাইবারনেশন পডে ঘুমাতে পারে, কিন্তু সেও জিমের মতো বারবারই হতাশই হয়। অন্যদিকে জিম কিছুদিন ধরে লক্ষ্য করে স্পেসশিপে কিছু ছোটোখাটো ত্রুটি দেখা দিয়েছে, যেমন লিফট কাজ না করা, কম্পিউটারগুলি ক্র্যাশ হয়ে যাওয়া, এছাড়াও স্পেসশিপের রোবটগুলি অদ্ভুত রকমের আচরণ করা। তবে এই সকল কিছু জিম তেমন গুরুত্ব দেয় না। আর গুরুত্ব দেবেই বা কেন, কারণ পুরো স্পেসশিপটি সুপার কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছিল। যদি স্পেসশিপে কোনো ত্রুটিও দেখা দিত তাহলে সেগুলি অটোমেটিকলি ঠিক হয়ে যেত, যেটা জিম জানত। তো যাই হোক, অন্যদিকে আরোরা তার এই যাত্রাপথের গল্প কাহিনী ধীরে ধীরে লিখতে শুরু করে, কারণ পেশাতে সে একজন লেখিকার সাথে সাথে জার্নালিস্টও ছিল। তাই একদিন সে তার লেখার একটি অংশ হিসেবে জিমের জীবন কাহিনী জানার জন্য তার ইন্টারভিউ নিতে শুরু করে, কারণ সে একমাত্র যাত্রী ছিল যার হাইবারনেশন পডটি সর্বপ্রথম খারাপ হয়ে গেছিল। জিম তাকে জানায় তার পৃথিবী থেকে এই গ্রহের উদ্দেশ্যে যাত্রা করার প্রধান উদ্দেশ্য হল সে নতুনভাবে ওই গ্রহে জীবন শুরু করতে চায়, কারণ সে একজন মেকানিক। আর যেহেতু ওই গ্রহটিতে নতুনভাবে জনবসতি শুরু হতে চলেছে, তাই মেকানিক হিসেবে তার প্রয়োজন অবশ্যই সেখানে হবে। আর এইভাবেই সে জীবিকা অর্জন করে ভালোভাবে জীবন ধারণ করতে পারবে। তো যাই হোক, এরপর জিম আরোরাকে তার পৃথিবী ছাড়ার কারণ জিজ্ঞাসা করে। আরোরা তাকে জানায় তার স্বপ্ন হলো সে একমাত্র জার্নালিস্ট হতে চায় যে এই যাত্রাপথের গল্প কাহিনী পুরো পৃথিবীকে শোনাবে। তবে হয়তো তার এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। এই কথা শুনে জিমের খুবই দুঃখ হয়, কারণ তার জন্যই আরোরা 90 বছর আগেই জেগে উঠেছে। তো যাই হোক, এই সকল কিছু ভুলে তাদের এখন এই কঠিন সত্যটিকেই মেনে নিতে হবে। তাই তারা এবার তাদের সময় কাটানোর জন্য স্পেসশিপে ডান্স ক্লাব, বাস্কেটবল কোর্ট, এমনকি স্পেসশিপের বারে সময় কাটাতে থাকে। জিম আরোরার সাথে আর্থারের পরিচয় করিয়ে দেয়। এইভাবে একসাথে থাকতে থাকতে জিম আরোরার আরও কাছাকাছি চলে আসে। একদিন জিম একটি ছোট্ট মেশিন বানায় এবং ওই মেশিনটির সাহায্যে সে আরোরাকে একটি চিঠিতে লিখে পাঠায় যে সে তাকে ডেটে নিয়ে যেতে চায়। আরোরাও তার কথায় রাজি হয়ে যায় এবং সন্ধ্যায় জিম তাকে নিয়ে ডেটে নিয়ে যায়। তারা একসাথে খুবই সুন্দরভাবে সময় কাটায় এবং এরপর জিম তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেই স্পেসস্যুট পরিয়ে মহাকাশ ভ্রমণ করায়। এইভাবেই তারা দুইজনেই একে অপরের সাথে সময় কাটাতে থাকে, যেমন একসাথে জগিং করা, ব্রেকফাস্ট করা, এমনকি রাতে ডিনার করা। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন আরোরার জন্মদিন চলে আসে, যার ফলে জিম ডিসাইড করে সে আরোরাকে প্রপোজ করবে। এই কারণে রাতে ডিনারের শেষে জিম তাকে নিয়ে বারে যায় এবং আরোরাকে আর্থারের সাথে কথা বলতে রেখে আরোরাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার প্রপোজাল রিং বার করার জন্য ওয়াশরুমে চলে যায়। এদিকে আর্থার ও আরোরার মধ্যে কথোপকথন চলতে থাকে। আর্থার তাকে কথায় কথায় বলে, আজ থেকে ঠিক 1 বছর আগের কথা আমার মনে পড়ে যাচ্ছে, যখন জিম তোমার সাথে দেখা করার জন্য কতটা ব্যাকুল হয়ে পড়েছিল। এই কথা শুনে আরোরা কিছুটা অবাক হয়। আমার সাথে দেখা করার জন্য? মানে কি? জিম তো 1 বছর আগে আমাকে চিনতই না। আর্থার তাকে জানায় জিম তোমাকে ঘুম থেকে তোলাবে কি না এই ডিসিশনটি নিতেই পারছিল না। যাক, অবশেষে সে তোমাকে ঘুম থেকে তুলিয়েই দিল এবং এখন সবকিছু ঠিকঠাকই চলছে। এই কথা শুনে আরোরার হাত পা কাঁপতে শুরু করে, তার চোখে জল চলে আসে। আর এটা স্বাভাবিক, কারণ যাই হোক আর্থার একটি রোবট। ঠিক তখন জিম সেখানে এসে উপস্থিত হয়।
আরোরা তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ঘুম থেকে তুলিয়েছিলে? এটা শুনে জিম বুঝে যায় আর্থার তাকে সবকিছুই সত্য কথা বলে দিয়েছে। জিম বলে, হ্যাঁ আমি তোমাকে তুলেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আরোরার কাছে তার সকল কথা এখন মূল্যহীন হয়ে দাঁড়ায়, যার ফলে সে তার উপর রেগে গিয়ে তাকে তার থেকে দূরে থাকতে বলে এবং সেখান থেকে চলে যায়। আরোরা মন থেকে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সে 90 বছর আগে জেগে উঠেছে জেনেও জিমের সাথে একটা নতুন জীবন শুরু করে ফেলেছিল। কিন্তু একটিমাত্র মিথ্যা কথা তার জীবন পুরোপুরি নষ্ট করে দেয়। পরের দিন জিম আরোরার সাথে কথা বলার চেষ্টা করে এবং তার সাথে ক্ষমা চায়, কিন্তু আরোরা তার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। সে কোনোভাবেই জিমকে ক্ষমা করতে চায় না, কারণ তার জন্যই আরোরার জীবন পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। সে তার যে স্বপ্ন নিয়ে পৃথিবী ছেড়ে এই গ্রহের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেই স্বপ্ন জিমের জন্য পুরোপুরি ভেঙে যায়। তবে জিমও হার না মেনে আরোরাকে খুশি করার জন্য স্পেসশিপে একটি জায়গায় সুন্দর একটি গাছ লাগায়, কারণ সে ভেবেছিল লোহার বদ্ধ দেওয়ালের মধ্যে প্রকৃতির হালকা ছোঁয়াতে আরোরাকে কিছুটা খুশি দেবে। কিন্তু আরোরার মন এতটাই ভেঙে গেছিল যে সে সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে সময় কাটতে থাকে, তাদের একে অপরের মধ্যে আর কথা হয় না। একদিন তারা লক্ষ্য করে স্পেসশিপের কিছু কিছু সিস্টেমে আবারও ত্রুটি দেখা দিয়েছে, যেমন লিফট বন্ধ হয়ে যাওয়া, এমনকি ফুড মেশিন থেকে অটোমেটিকলি খাবার বাইরে বেরিয়ে আসা। এমন সময় হঠাৎই তারা দুইজনেই কোনো অজ্ঞাত ব্যক্তির মাইকে অ্যানাউন্সমেন্ট শুনতে পায়। সেই ব্যক্তি চিৎকার করে বলে, আমার স্পেসশিপে গাছ কে লাগিয়েছে? এটা শুনে জিম ও আরোরা অবাক হয়ে যায়, কারণ অ্যানাউন্সমেন্ট করার জন্য কোনো জীবন্ত মানুষের তো থাকা দরকার। তাই তারা তৎক্ষণাৎ সেই গাছের কাছে ছুটে যায়। তারা দেখে একজন ব্যক্তি সেখানে দাঁড়িয়ে রয়েছে। আসলে ব্যক্তিটির নাম হলো গাস মানকুশো। সে এই স্পেসশিপের ক্যাপ্টেন। আরোরা এবং জিম তাকে জানায় তাদের স্লিপিং চেম্বারে সমস্যা হওয়ার কারণে তারা সময়ের আগেই জেগে উঠেছে। আর এটা সত্য, কারণ ক্যাপ্টেন গাসেরও স্লিপিং চেম্বার খারাপ হওয়ার কারণে তিনিও সময়ের আগে জেগে উঠেছেন। কিন্তু ক্যাপ্টেন গাস বুঝতে পারছিলেন না যে 3টি হাইবারনেশন পডে কিভাবে সমস্যা হতে পারে, যেটা কোনোদিনই সম্ভবই ছিল না। তাই তিনি সিদ্ধান্ত নেয় তিনি নিজেই স্পেসশিপে ঘুরে ঘুরে সমস্যাটি সমাধান করবেন। তিনি সর্বপ্রথম স্পেসশিপের ক্রুর চেম্বারে যান, কারণ তার কাছে স্পেসশিপের সকল কিছুর অ্যাক্সেস ছিল। সেখান থেকে তিনি জানতে পারেন স্পেসশিপে কিছু সমস্যা দেখা দিয়েছে, যার কারণেই এই ত্রুটিগুলি দেখা দিয়েছে। আর এটি খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে, নইলে পুরো স্পেসশিপটি ধ্বংস হয়ে যেতে পারে। এরপর তিনি স্পেসশিপের সকল কম্পিউটার ও হার্ডওয়্যারগুলিকে ভালোভাবে চেক করেন, যার ফলে তিনি জানতে পারেন শুধু তার এবং জিমের হাইবারনেশন পডটিতে সমস্যা ছিল। তবে আরোরার হাইবারনেশন পডটিকে ইচ্ছা করে নষ্ট করা হয়েছিল, আর এটি যে জিম করেছে সেটা তার বুঝতে দেরি হয় না। তাই তিনি সরাসরি জিমকে জিজ্ঞাসা করে, তুমি কি আরোরার হাইবারনেশন পডটিকে খারাপ করেছো? জিম বলে, হ্যাঁ। এটা কি আরোরা জানে? সে বলে, হ্যাঁ আরোরা জানে। এই সকল কথা জানার পর ক্যাপ্টেন বুঝতে পারে যে কোনো একা মানুষের পক্ষে পুরো জীবন অতিবাহিত করা ঠিক কতটা কঠিন, আর এই কারণেই জিম আরোরাকে জাগিয়ে তুলেছে। তো যাই হোক, এরপর ক্যাপ্টেন গাস স্পেসশিপটিকে সঠিক করার সকল রকম চেষ্টা করে। তবে এত বছর ঘুমন্ত অবস্থায় থাকার কারণে তার শরীর খারাপ হতে শুরু করে, যার ফলে সে তৎক্ষণাৎ বিশ্রাম নেওয়ার জন্য চলে যায়। কিন্তু হঠাৎই তার মুখ দিয়ে কাশির সাথে রক্ত বেরিয়ে আসে, আর এটি এই কারণেই হচ্ছিল হয়তো হাইবারনেশন পডটিতে ত্রুটি হওয়ার কারণে তার শরীরে ক্যান্সারের সৃষ্টি হয়েছিল। রাতে জিম তার নিজের বিছানায় শুয়েছিল এবং আরোরা সুইমিং পুলে সুইমিং করছিল। ঠিক তখনই হঠাৎই স্পেসশিপের গ্র্যাভিটি কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে স্পেসশিপের সকল জিনিস হাওয়ায় উঠতে শুরু করে। আরোরা সুইমিং পুলে থাকাকালীন সুইমিং পুলের জল উপরের দিকে উঠতে থাকে। সে তার ভিতর থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, তবে সে বাইরে বেরোতে পারে না। ঠিক তখনই আবারও স্পেসশিপের গ্র্যাভিটি অটোমেটিকলি চালু হয়ে যায় এবং আরোরা সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যায়। পরদিন তারা 3 জন মিলে স্পেসশিপটিকে পুনরায় ভালোভাবে চেক করে। গাস তাদেরকে জানায় স্পেসশিপের সকল ফাংশন সুপার কম্পিউটারের অনুমতি ছাড়াই কাজ করছে, যেটা আজ থেকে 2 বছর আগে স্পেসশিপের ইলেকট্রিসিটির ত্রুটি থেকে শুরু হয়েছে, আর এটা ধীরে ধীরে বেড়েই চলেছে। আর আমরা যদি এই ত্রুটিটিকে খুঁজে ঠিক না করতে পারি তাহলে স্পেসশিপের ধ্বংস হওয়া নিশ্চিত। এরপর তারা 3 জনেই ওই খারাপ হয়ে যাওয়া জায়গাটিকে খুঁজতে শুরু করে। তবে হঠাৎই গাস শারীরিক অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়, যার ফলে তৎক্ষণাৎ আরোরা তাকে নিয়ে স্পেসশিপের মেডিকেল রুমে গিয়ে পৌঁছায়, যেখানে কম্পিউটার তাকে অটোডক নামে একটি যন্ত্রের সাহায্যে ভালোভাবে চেক করে,
যার ফলে সেই কম্পিউটার তাদেরকে জানায় ক্যাপ্টেন গাসের শরীরে অনেক রকমের রোগের সৃষ্টি হয়েছে, তাই সে আর কিছু ঘন্টা মতো বেঁচে থাকতে পারবেন। এটা শুনে তারা দুইজনেই খুবই দুঃখিত হয়ে পড়ে, কারণ একমাত্র গাসই ছিল যে তাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারত। তবে সময়ের সাথে সাথে তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং মারা যাওয়ার আগে সে আরোরা ও জিমকে তার অ্যাক্সেস আইডিটি দিয়ে বলে, এই আইডিটির সাহায্যে তোমরা স্পেসশিপের যে কোনো জায়গায় যেতে পারবে। স্পেসশিপে যে ত্রুটি দেখা দিয়েছে সেটি খুঁজে খুব তাড়াতাড়ি সেটিকে সঠিক করো এবং একে অপরের খেয়াল রেখো। এই বলে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হঠাৎই তারা দেখে স্পেসশিপে সাইরেন বেজে উঠেছে এবং স্পেসশিপটি জোরে জোরে দুলতে শুরু করেছে। তারা তৎক্ষণাৎ স্পেসশিপের ত্রুটিটিকে খোঁজার জন্য ছুটে যায়। ঠিক তখনই আবারও গ্র্যাভিটির প্রবলেম শুরু হয়ে যায়। অন্যদিকে আর্থারের সিস্টেমেও সমস্যা শুরু হয় এবং এর কারণেই সে তার নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং নিজে থেকেই নিজেকে ভাঙতে শুরু করে দেয়। তবে সময় মতো সেখানে জিম ও আরোরা এসে তাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। এরপর তারা সেখান থেকে স্পেসশিপের মেইন ইঞ্জিন রুমে গিয়ে পৌঁছায়, যেখানে গিয়ে তারা ভালোভাবে চেক করার পর দেখে ইঞ্জিন রুমের মেইন পাওয়ার প্ল্যান্টে আজ থেকে 2 বছর আগে ওই উল্কাপিণ্ডের ধাক্কার ফলে সেখানে একটি গর্তের সৃষ্টি হয়েছে, আর এই কারণেই সুপার কম্পিউটারগুলিতে সমস্যা দেখা দিয়েছে। জিম চটজলদি সেই কম্পিউটারের খারাপ হয়ে যাওয়া পার্টটিকে চেঞ্জ করে দেয়। তবে এরপরেও পাওয়ার প্ল্যান্টের ভিতরে সৃষ্টি হওয়া অত্যাধিক হিট কম হয় না, সেটি ধীরে ধীরে বাড়তেই থাকে। যার ফলে জিম সিদ্ধান্ত নেয় সে স্পেসস্যুট পরে স্পেসশিপের বাইরে থেকে পাওয়ার প্ল্যান্টের মেন গেটটিকে খুলে দেবে, যার ফলে তার ভিতরে সৃষ্টি হওয়া সকল হিট সেখান থেকে বেরিয়ে যাবে। তবে এই কাজটি এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে এতে জিমের প্রাণও যেতে পারত, কারণ গেটটিকে খোলার পর সেখান থেকে এত পরিমাণে হিট নির্গত হবে যেটা কঠিন থেকে কঠিনতম ধাতুকেও গলিয়ে দিতে পারবে। কিন্তু তাদের কাছে আর কোনো উপায়ই ছিল না, যার ফলে জিম তার স্পেসস্যুট পরে স্পেসশিপের বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আরোরা তাকে বলে, তোমাকে ফিরে আসতে হবে, তোমাকে ছাড়া আমি স্পেসশিপে একা বাঁচতে পারবো না। এটা শুনে জিম সেখান থেকে চলে যায়। এরপর জিম স্পেসশিপ থেকে বেরিয়ে পাওয়ার প্ল্যান্টের মেন গেটের কাছে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে আরোরাকে সেটিকে খুলে দিতে বলে। আরোরা প্রথম সেটিকে খুলতে রাজি হয় না, কারণ এর ফলে জিমের প্রাণও যেতে পারত। তবে জিমের অনেক বোঝানোর পর অবশেষে শেষমেশ সে সেটিকে খুলে দেয় এবং এরপর প্রচণ্ড পরিমাণে হিট পাওয়ার প্ল্যান্টের ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে। জিম সেই হিটকে সহ্য করে সেখানে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে, তবে প্রচণ্ড প্রেসারের ফলে সে স্পেসশিপ থেকে ছিটকে মহাকাশে চলে যায় এবং তার স্পেসস্যুটে একটি ছোট ছিদ্র হয়ে যায়, যার ফলে সেখান থেকে অক্সিজেন বাইরে বেরোতে থাকে। এতে তার শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হয়। জিম বুঝতে পারে সে মারা যেতে চলেছে, তাই সে আরোরার কাছে ক্ষমা চায়, কারণ তার জন্য আরোরা এই বিশাল স্পেসশিপে এখন একা হয়ে যাবে। অন্যদিকে আরোরা তাকে বাঁচানোর উদ্দেশ্যে অন্য একটি স্পেসস্যুট পরে স্পেসশিপের বাইরে চলে যায় এবং দূরে জিমকে জ্ঞান হারানো অবস্থায় মহাকাশে ভাসতে দেখে। আরোরা তাকে স্পেসশিপের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে তার সেফটি বেল্ট যেটি তাকে স্পেসশিপের সাথে যুক্ত করে রেখেছিল সেটি শেষ হয়ে যাওয়ার কারণে সে জিমের কাছাকাছি পৌঁছেও তাকে ধরতে পারে না। তবে তখনই জিমের ছেঁড়া সেফটি বেল্টটি সে তার হাতের কাছাকাছি পেয়ে যায় এবং এরপর সেই বেল্টটিকে ধরে আরোরা জিমকে স্পেসশিপের ভিতরে নিয়ে আসে। আরোরা দেখে সে মহাকাশে থাকার কারণে তার শরীর সাদা হয়ে গেছে এবং তার নিঃশ্বাসও চলছে না, তাই সে চটজলদি তাকে সেই অটোডক মেশিনের কাছে নিয়ে যায়। কম্পিউটার তা চেক আপ করার পর আরোরাকে সরাসরি জানিয়ে দেয় জিম আর জীবিত নেই, সে মারা গেছে। এটা শুনে আরোরা চিন্তিত হয়ে পড়ে এবং জিমের উপর সকল রকম চিকিৎসা করার জন্য কম্পিউটারকে অর্ডার দেয়। তবে কম্পিউটার তাকে এই কাজ করতে অ্যাক্সেস দেয় না, যার ফলে সে ক্যাপ্টেন গাসের আইডিটিকে ব্যবহার করে পুনরায় জিমের উপর সকল রকম চিকিৎসা একসাথে করার জন্য অর্ডার দেয়, যার ফলে কম্পিউটার তার অর্ডার মতো সকল রকম চিকিৎসা একসাথে করতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যেই সৌভাগ্যবশত জিমের শ্বাস প্রশ্বাস চলতে শুরু করে। সে আবারও কথা বলে ওঠে। তাকে জীবন্ত অবস্থায় দেখে আরোরা খুবই খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। আরোরা বুঝতে পারে একা থাকাটা ঠিক কতটা কষ্টের। ধীরে ধীরে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। একদিন জিম অটোডকটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর জানতে পারে এটিকে হাইবারনেশন পডের মতো ব্যবহার করা যেতে পারে। তবে সমস্যা হলো তাদের মধ্যে যে কোনো একজনই এটিতে ঘুমাতে পারবে, যার ফলে জিম আরোরাকে জানায় অটোডকের মাধ্যমে তুমি পুনরায় 90 বছরের জন্য ঘুমাতে পারবে এবং যখন তুমি জেগে উঠবে তখন তুমি হোমস্টে 2 গ্রহে পৌঁছে যাবে এবং এরপর তোমার সকল স্বপ্ন তুমি পূরণ করতে পারবে। তবে আরোরা তাকে একা ছেড়ে যেতে চায় না,
কারণ সেও এবার জিমকে ভালোবেসে ফেলেছে। তো যাই হোক, অবশেষে একদিন সন্ধ্যায় জিম আরোরাকে বিয়ের জন্য প্রপোজ করে ফেলে এবং এরপর তারা একসাথে ওই স্পেসশিপে খুবই খুশিতে জীবন কাটাতে থাকে। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় 88 বছর পর, যখন স্পেসশিপটি হোমস্টে 2 গ্রহের কাছে পৌঁছে যায়। দেখানো হয় প্রত্যেক ক্রু মেম্বাররাই জেগে উঠেছে, তবে তারা স্পেসশিপের মেন হলে গিয়ে দেখে পুরো স্পেসশিপে গাছপালা ও পশু পাখিতে পরিপূর্ণ। ঠিক তখনই পুরো স্পেসশিপে আরোরার নিজের ভয়েস রেকর্ড করা তার ও জিমের যাত্রাপথের গল্প কাহিনী শোনা যেতে থাকে, যেখানে আরোরা জানায়, আমরা ভবিষ্যতে চিন্তা করতে গিয়ে বর্তমানে সুন্দর জীবনটিকে ভালোভাবে কাটাতেই ভুলে যাই, যেটা আমাদের সবথেকে বড় ভুল। কারণ মানুষের জীবনে কখন কি হয় সেটা পুরোপুরি সৃষ্টিকর্তার হাতে। এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভির এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। আর আপনাদের কাছ থেকে একটি লাইক অবশ্যই আশা রইল। ভিডিও এতদিন না দেওয়ার কারণ আমার শরীর খুবই খারাপ ছিল। তো যাই হোক, এরপর থেকে চ্যানেলে সময় মতো ভিডিও চলে আসবে। তাই যারা এইরকম মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন, জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।